বিসিবির নির্বাচনকে ঘিরে যে অস্বচ্ছতার অভিযোগ ছিল সেটার তদন্ত প্রতিবেদন গতকাল দেয়া হয়েছে এবং এরপর নানা পক্ষের নানা কথা আমরা শুনতে পেয়েছি। সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা। পিয়াল, শুভ সকাল। ক্রিকেট মানেই এখন বিতর্ক, আর এর আসলে আর দ্বিতীয় কোনো মানে আমরা খুঁজে পাচ্ছি না। আপনার কাছে আপনি জানেন কিনা তদন্ত রিপোর্টে কি আছে? না, আমাদের কাছে এখনো প্রকাশ করেনি। যেটা হয় যে আমরা একটু সাইড থেকে কিছু শুনতে পাই, সেখানে যেটা হয়েছে একটা নিরামিষ একটা রিপোর্ট আছে ওখানে। সে যে অভিযোগগুলো ছিল তার কিছু সত্যতা পেয়েছে, তবে নির্দিষ্ট করে কারোকে দায়ী কিংবা একদম এর কারণে এটা এমন হয়েছে এমন কিছু দেয় না, তারা কিছু সুপারিশ দিয়েছে। কিন্তু আপনি যেটা বললেন যে আমরা যে রিপোর্টটা দেখলাম যে আমাদের সাবেক ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া তিনি যেই পোস্টটা দিয়েছেন, আপনি যদি খেয়াল করেন সেই পোস্টে কিন্তু তিনি যে অভিযোগগুলো উঠেছে, অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল এমন যে বিসিবি নির্বাচনের সময় জেলা এবং বিভাগীয় কাউন্সিলরের যে তালিকা, ভোটারদের যে তালিকা, সেটি বদল করা হয়েছিল। এবং এই ব্যাপারে কিন্তু তিনি তার পোস্টে দীর্ঘ দুটি পোস্ট করেছেন তিনি, সেখানে তার কোনো ব্যাখ্যা নেই। তিনি তার কি তিনি সেটা অস্বীকার করছেন না, আবার স্বীকারও করছেন না, তিনি পুরো ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন। তো এটাতে কি হয়েছে, তিনি যেটা করছেন সেটা হলো যে তিনি সেই ভয়টি দিচ্ছেন এখন, দেখাচ্ছেন বিসিবির এই বোর্ডকে যে যেই ভয়টি তিনি নিজেই পেতেন না কিংবা পাত্তা দিতেন না। সেটা কেমন? সেটা হলো সরকারি হস্তক্ষেপ। আপনি দেখেন তিনি বারবার বলছেন যে বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে আসলে সরকারি কোনো প্রভাব খাটানো যায় না। কিন্তু আমরা তো সবাই দেখেছি, আমরা দেখেছি যে 5 আগস্টের পরে আসলে বিসিবিতে যে বোর্ডটা এসেছে তারা কি, আমি যদি ধরি যে ফারুক আহমেদ তিনি কিভাবে এসেছেন, তিনি এনএসসির কোটায় এসেছেন, তাকে প্রতিনিধি করে তা পাঠানো হয়েছিল, সবাই জানি আমরা এটা, তিনি সরকারের প্রতিনিধি হিসেবে এসেছিলেন। তারপরে তাকে যে বাদ দেওয়া হয়েছে সেটাও কিন্তু সরকারের ওই ইচ্ছাতেই বাদ দেওয়া হয়েছে, আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে সেটাতেও সরকারের ইচ্ছা ছিল। নির্বাচনটা তো হয়েছে সে আমলে এবং সেখানে যে তাদের প্রভাব ছিল সেটা তো একেবারেই একদম পরিষ্কার। সুতরাং এই ব্যাপারটি নিয়ে আসলে তদন্ত, হয়তো একটা লিখিত তদন্ত, এটা আইসিসির কাছে তারা বলবে, বর্তমানের যে সরকার আছে তারা হয়তো বলবে একটা সেটার জন্য করা, কিন্তু এটা কিন্তু সবাই জলের মতন পরিষ্কার যে এটাতে কি হয়েছে। সুতরাং এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকতে পারে না। তিনি আমি পোস্টে অবাকও হইনি, কারণ তিনি ওই সেই একই কিন্তু আপনার দিয়েছেন যে এই পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র তত্ত্ব, তারপরে দোসর, ফ্যাসিস্টদের দোসর, এইসব কথা এনেছেন। এটা তো আমি অবাক হই নাই, কারণ তিনি এইগুলো বলেন, এইগুলো তারা বলে থাকেন। কিন্তু যেটি আমি অবাক হয়েছি এবং একটু লেগেছে সেটি হচ্ছে যে তিনি যে স্বনামধন্য ক্রিকেটারের কথা বলেছেন যে লন্ডনে দেখা করেছিলেন নাজমুল হাসান পাপনের সাথে, জয়সার সাথে বৈঠক করার জন্য তিনি লবিং করছেন, সেই ক্রিকেটারের নামটা কিন্তু তিনি বললেন না। আমি তাকে, কি মনে হয় কার দিকে ইঙ্গিত করা হয়েছে? দেখেন সেটা তিনিই জানেন, তিনি বলেছেন, তার মনের কথা আমরা কিভাবে জানো? তার কাছে তথ্য আছে। বিরাট কোহলিকেও নাকি কল করেছে, তো তিনি তো প্রচন্ড সাহসী একজন লোক, আমরা জানি। তার একটা রক্ষা কবচ আছে, তিনি কাউকে কেয়ার করেন না। তো তার কিন্তু বলা উচিত ছিল যে কে সেই নামটি, সেটা বললে মনে হয় ভালো হতো। তবে সবচেয়ে আসলে দুঃখ লাগে কিন্তু তার যে আশীর্বাদের হাতটি যার উপর ছিল সেই আমিনুল ইসলাম বুলবুলের জন্য, তিনি কিন্তু এখন চারপাশে কাউকে দেখছেন না। তার অবস্থা হয়ে গেছে সেই হারাদনের ওই ছেলেটির মতন, হারাদনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। তার অবস্থা এখন সেই রকম হয়ে গেছে। বুলবুল তো আসলে তিনি নিজে একা হয়ে গেছেন, কিন্তু তাতে আসলে তার কোনো সমস্যা নেই। নিশ্চয়ই শুনেছেন তিনি বলেছেন যে সবাই চলে গেলেও তিনি একা হলেও এখানে আসলে থাকবেন, শেষ পর্যন্ত যে মানুষটা থাকবেন সেটা তিনিই হবেন। আপনার কাছে আসলে কি মনে হয়, বুলবুল যখন এসেছিলেন শুরুতে তখন তিনি বলেছিলেন কুইক টি20 ইনিংস খেলবেন, তারপর তার মনে হয়েছে না তিনি টেস্ট খেলতে চান, এই দেশের ক্রিকেটে অনেক কাজ করার সুযোগ আছে, সেই জন্য তিনি আসলে টেস্ট খেলতে গেলেন। এবং তিনি যখন টেস্ট খেলার চিন্তা করলেন তারপর থেকে প্রত্যেক সেশনে আমরা রং বদলাতে দেখেছি। বেশিরভাগ সময় আসলে তিনি সেশনে ডমিনেট করতে পারেননি, এমনটাই দেখেছি। এটা আসলে কেন হলো, যেখানে তিনি ক্রিকেট নিয়ে কাজ করতে চান এবং তার একটা গুড উইল আছে যে তিনি ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কাজটা খুব ভালো করেন বিশ্বজুড়ে, কিন্তু যেখানে ক্রিকেট এস্টাবলিশ সেই জায়গায় ক্রিকেটটা এগোতে পারছে না তিনি আসার পরে, এটা কেন? দারুণ একটি প্রশ্ন করেছেন। আসলে আপনি যদি দেখেন যে তিনি বলেছেন তিনি টেস্ট খেলতে নেমেছেন, এখন টেস্ট খেলার আমার মনে হয় যে তিনি এখন একদম ফিটদের লাস্ট সেশনে চলে এসেছেন। এখন বলগুলো এমন টার্ন করছে, উইকেট একেবারে ভেঙে গেছে ওই দিক থেকে। এখন যদি তিনি ডিফেন্সও করেন, দেখা যাবে তিনি রান আউট হয়ে গেছেন তার সতীর্থদের কাছ থেকে, তাকে আউট হতেই হবে হয়তোবা মনে হচ্ছে। আপনি যেটা বললেন যে তিনি কিন্তু খুব ভালো একজন, আমরা দেখেছি তাকে, আমরা এই বোর্ডে আসার আগে তাকে যতটুকু চিনি, তিনি মাঠের মানুষ, তিনি ক্রিকেট নিয়ে কাজ করতে ভালোবাসেন, ডেভেলপিং এর বিশেষ করে। তো যেটা হয়, আমরা কিন্তু অনেক সময় ক্রীড়া সংগঠকদের অনেক নিন্দা করি যে তারা দুর্নীতিবাজ, তারা এই করে সেই করে, টাকা পয়সা
ত্যান করে, কিন্তু তারপরে একটি জায়গায় এসে আমার মনে হয়েছে যে তারা কিন্তু আসলে ওই টাকাটি কিন্তু মানুষের কাছে চেয়ে নিয়ে আসে। মানে ক্রিকেটটাকে বাঁচাতে হলে ক্রিকেট সংগঠকদের আসলে বড় একটা ভূমিকা থাকে। এবং আপনি যদি খেয়াল করেন এই বোর্ডের বর্তমানে গত 2 বছর যদি আমরা দেখি, যারা বোর্ডে এসেছেন তারা কিন্তু সংগঠক না, বোর্ডে এসেছেন বলবো না, মানে বোর্ড প্রধান যিনি যে দুজন হয়েছেন তারা কিন্তু কেউই ক্রিকেট সংগঠক ছিলেন না, তারা কিন্তু একজন ক্রিকেটার ছিলেন। তো একজন ক্রিকেটারের চেয়ে একজন ক্রিকেট সংগঠক অনেক ভালো বুঝবে। এবং আপনি দেখেন এর অতীতে আমরা যেটা দেখেছি যে নাজমুল হাসান পাপন যদি দেখেন, তার আগেও ছিল যারা, তারা কিন্তু আবাহনী থেকে কিংবা মোহামেডান, মানে এই ঘরানার লোকরাই কিন্তু এসেছেন, তারা ক্লাব চালাতে অভ্যস্ত, কালচারটা জানেন, তারা জানে যে উইকেটটা এখন কেমন। আপনি যেটা টেস্টের কথা বললেন, একজন ক্রিকেটার হয়তো বুঝছে যে পিচটা এমন হতে পারে, হতে পারে, বাট একজন ক্রিকেট সংগঠক কিন্তু সার্বিক সবকিছু দিয়েই তাকে চলতে হয়। তো ক্রিকেট বোর্ডটা তো একটা পরিবারের মতন, স্টেক হোল্ডার। এইখানে আমিনুল ইসলাম বুলবুল আমার মনে হয় যে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর তার সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হয়েছে তিনি টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ফাঁদে পা দিয়ে যে কাজটি করেছেন, তার মানে ওই লাটাই কিন্তু তাকে লাহোরেই ধরিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তার আসলে এইখানে দেশে ফিরে তার আসলে মুখ দেখানোর মতো, আমি জানি না তিনি এখনো বোর্ডে আছেন এবং তার উপরে কারো আস্থা না। আপনি দেখেন তার নিজের বোর্ডের লোকরাই তাকে মানে সরে চলে যাচ্ছে, 7 জন চলে গেছে, এখন আর 9 জন থাকলে হয়তো বোর্ডটা টিকে থাকে, হয়তো আইনে থাকবে, কিন্তু আসলে নৈতিকভাবে আপনি যদি বলেন ক্রিকেটারদের রুটি রুজি নেই, ক্লাব মানে একটা বন্ধ হয়ে গেছে, তারা কি করছে হাইব্রিড মডেলের টুর্নামেন্টগুলো করছে, এইভাবে আসলে চলে না। এইভাবে আসলে কোনো ক্রিকেট বাঁচতে পারে না, যেটা আসলে বলছিলাম যে তিনি হয়তো ছড়িয়ে দিতে পারেন, কিন্তু যে জায়গায় আছে সেই জায়গায় আবার নষ্টও হয়ে যাচ্ছে। আমাদের তো আসলে আমরা ঘরোয়া ক্রিকেটই দেখতে পাচ্ছি। আমি এই উদাহরণ দিয়ে বলি, তিনি কিন্তু একটা সেশন করতেন যে শেয়ার অ্যান্ড কেয়ার, তিনি আসার পর খুব সেমিনার এইসব ওনার খুব পছন্দের একটা বিষয়, যে বোর্ড টোড নিয়ে সবাইকে বোঝানো, ট্রিপল সেঞ্চুরি, শেয়ার অ্যান্ড কেয়ার। তো শেয়ার অ্যান্ড কেয়ারটা বলছিলেন যে সবাইকে নিয়ে আমরা চলবো। কি করলেন তিনি? সে উদাহরণটা তো বাস্তবে দেখাতে পারলেন না। টি-20 ওয়ার্ল্ড কাপের সময় ক্রিকেটারদের সাথে তার কোনো কথা হয়েছে, তার কোনো মতামত নিয়েছে? কোথায় গেল তার সেই কেয়ার? তো এইসব ওই মুখস্থ বিদ্যা পড়ে আসা আইসিসির কাছ থেকে আর এখানে এসে মাঠে করা, ওইটার ভিতরে অনেক পার্থক্য। খুব টাফ আসলে এইখানে এসে বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা। আমরা এইখানে যদিও আমরা তদন্ত নিয়ে কথা বলছি, কিন্তু তার যে সব থেকে বড় ব্যর্থতা যদি বলি, যেটা আপনি আসলে বলেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়া, এটা হয়তো সারা জীবনই সবাই মনে রাখবে, বাংলাদেশের ইতিহাসেই থাকবে যে এই একটা বছর বাংলাদেশ কোয়ালিফাইড হয়েও খেলতে যেতে পারেনি। এবং তারপরে দেখেন আবার সেই ভারতের কাছে, তার বোর্ডের কাছে মিতালি পাঠাচ্ছে পত্র, মিতালি যে আমাদের সাথে এইটা আবার কেন, মানে সময় যে বিসিসিআই এর সাথে সামান্য একটুখানি কথা বলার সুযোগ তার আসলে করেনি, সুযোগটা নেয়নি, যে সময় মুস্তাফিজকে নিয়ে একটা ইস্যু উঠলো, এখন কেন আবার চিঠি পাঠিয়ে সম্পর্কে উষ্ণতা বজায় রাখার চেষ্টা করছে, ফেরানোর চেষ্টা করছে? মানে সেই তো নাচ নাচালি অযথা নথ খসালি। তো তার ব্যাপারটা আপনার এই খেলা জগৎ থেকে কিন্তু আমরা ওই সময় এটা বারবার বলছিলাম যে ক্রিকেট কূটনীতিতে আমরা ওইটা যাচ্ছি না, আমরা একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি। তিনি সরকারকে কি বুঝাতে পেরেছিলেন তখন যে এই ব্যাপারটি এমন হলে এমন হবে? কিংবা তিনি যদি বলেন যে আমরা অসহায়, এখনকার বোর্ড সবাই বলছেন যে আমরা আসলে সরকারের ওই সিদ্ধান্তের কাছে অসহায় ছিলাম, তাহলে আপনারা একজন নৈতিকভাবে হলে একজন পদত্যাগ করতেন, তাহলে তাদের প্রতিবাদটা বোঝা যেত। আপনারা তা করেননি, আপনারা হাওয়ায় গা ভাসিয়েছেন, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরেছেন। এখন আপনি আবার বাস্তবতায় চলে আসছেন, যে বাস্তবতায় দেখছেন যে আসলে সবাইকে নিয়ে না চললে, সবার সঙ্গে না থাকলে পরে আমি বিচ্ছিন্নভাবে হতে পারবো না। আপনি পাকিস্তানের ফাঁদে পা দিয়েছিলেন, এখন আপনি আসলে এখন অসহায় বোধ করছেন একেবারে। এবং তাকে একের পর এক সবাই আসলে ছেড়ে যাচ্ছে, এবং ছেড়ে যাওয়ার আগে তাকে জানানোরও প্রয়োজন মনে করছে না। একদিনের মধ্যেই 4-5 জন একসাথে চলে যাচ্ছে, এটা যে আসলে কত বড় ব্যর্থতা সেটা তো আমরা বুঝতেই পারছি। যেটা আসলে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, যে তদন্ত রিপোর্টটা জমা পড়েছে সেটা আইসিসির কাছে যাবে, আইসিসি সিদ্ধান্ত নেবে। কি মনে হয় কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে? আসলে এটা আইসিসির কাছে উনি ফর্মালি পাঠাবেন, কিংবা হয়তো আমি যতটুকু বুঝি যে আসলে আইসিসি তো এখানে সিদ্ধান্ত দেওয়ার কিছু না, সিদ্ধান্তটা নেবে যে সরকার। যে তদন্ত রিপোর্টে যদি এমনটা এসেই থাকে যে এখানে আসলে এই নির্বাচনটা স্বচ্ছ ছিল না, অনিয়ম হয়েছে, তাহলে কিন্তু সরকারি সিদ্ধান্ত নেবে যে এই বোর্ডটা ভেঙে দিয়ে কোনো অ্যাডক কমিটি হবে কিনা। আমি যতটুকু শুনেছি যে একটা অ্যাডক কমিটি হবে, 11 সদস্যের একটা অ্যাডক কমিটি হবে, তারা 4-5 মাস সময় নিয়ে, 6 মাস সময় নিয়ে তারপর পরবর্তী তারা একটা নির্বাচন দিতে পারে। তো এমন একটি ব্যাপার আসলে আইসিসির কাছ থেকে তারা হয়তো ওইটাই একটা মানে অফ দ্য রেকর্ড একটা সিগন্যাল নিবে যে আমরা এটা করলে পরে
হয়তো আমাদের স্যাংশন আসবে কি আসবে না। তো এই অতীতে কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরে যেভাবে বোর্ড সাজানো হয়েছে, ঢালা করা হয়েছে, তারপরে কিন্তু আইসিসির কোনো স্যাংশন ছিল না। সুতরাং সেই জুজু দেখিয়ে আসলে আমিনুল ইসলাম বুলবুল কিংবা অতীতের কেউ যদি এটা বলে যে এটা হতে পারে, আমার মনে হয় সেটা কাজ হবে না। নিশ্চয়ই তদন্ত রিপোর্ট যেহেতু সময়ের মধ্যে জমা দেওয়া হয়েছে, এটাও তো একটা দারুণ একটা ব্যাপার। আমরা তো দেখি তদন্ত কমিটি হয়, তারা আর কখনোই সেই রিপোর্ট জমা দেয় না। এবার যেহেতু হয়েছে, নিশ্চয়ই ভালো কিছুই আসবে। আমরা একটু দেশের ফুটবল নিয়ে কথা বলতে চাই। ফুটবলেরই এখন আসলে যুগ চলছে, সবাই একসাথেই খেলছে। ছেলেরা খেলছে আন্ডার-20 টিম, তারা চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। হামজারা সেইভাবে হয়তো এশিয়ান কাপ বাছাইয়ে শেষটা ভালো করতে পারেনি, মেয়েরা খেলছে। সবকিছু মিলিয়ে ফুটবলের যে একটা জোয়ার চলছে বা উৎসব চলছে দেশে, আর অন্যদিকে ক্রিকেট আসলে এইভাবেই বিতর্কের মধ্যে হারিয়ে যাচ্ছে। আন্ডার-20 চ্যাম্পিয়ন হলো, আমরা গতকাল দেখলাম যে চ্যাম্পিয়ন টিমের অন্যতম 2 সদস্য যাদেরকে নিয়ে সব থেকে বেশি আলোচনা, সুলিভান ব্রাদার্স, তারা বিভিন্ন জায়গায় আসলে ইন্টারভিউ দিচ্ছেন, সব জায়গায় আসলে সব আলো তাদেরকে ঘিরে। এখানে কি আপনার কোথাও মনে হচ্ছে যে আসলে একটু কোথাও যে দলের অন্যদেরকে আড়াল করে সুলিভান ব্রাদার্সকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, নাকি আসলে তারা এটা ডিজার্ভ করে, বা আমরা যেহেতু অভ্যস্ত না যে এই যে লেভেলে এইরকম প্লেয়ার পেয়ে, সেখান থেকে তাদেরকে নিয়ে একটু বেশি মাতামাতি খুব স্বাভাবিক? এই মাতামাতিটা অবশ্যই একটু স্বাভাবিক, এবং আপনি যেটা বললেন যে ফুটবলের উইন্ডো, ফিফা উইন্ডোতে কিন্তু আমরা দারুণ একটা সময় পার করেছি, এবং এর ভিতরে বিশ্বকাপ বাছাই ইতালির খেলা ছিল, মানে সবকিছু মিলে ফুটবলে বুঝছিলাম আমরা একটি মাস। এবং এই ভিতরেই কিন্তু আমরা যেটা পেয়েছি যে আমরা, আপনি রোনানের কথা বললেন, আমি বলবো যে আমরা একটা বাংলাদেশের রোনালদোকে পেয়ে গেছি। রোনালদো সে আমাদের আসলে, তার যে ফ্রি কিক এবং তার যে স্পট কিক নিয়ে এই ধরনের আর মানে গতি এবং সবকিছু মিলে রিফ্লেক্স, সবকিছু মিলে আমরা না, ওই যে আপনি যেটা বললেন যে আমরা এই ধরনের ফুটবল দেখতে একটু আসলে অনভ্যস্ত, এবং আমরা ক্লাব ফুটবলও কম ফলো করা হয় বাংলাদেশের, এটা একটা কিন্তু বাস্তবতা। এবং তারপরে আমরা যারা নাকি ইউরোপিয়ান ফুটবল দেখে রাত জেগে, তারা ওইটা দেখার পরে যখন এই ধরনের একটু আঁচ পায় এবং এই ধরনের স্বাদ পায় দেশীয় ফুটবলে, তারা তখন ওটাকে দারুণভাবে লুফে নেন। আর আমরা জানি যে এই সুলেমান ব্রাদার্স, তারা আমেরিকান, তাদের 2 ভাই আছে, একজন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টিমের কাছাকাছি, আরেকজন আপনার ম্যান সিটিতে খেলতে পারে, কাভান, সবকিছু মিলে একটা ক্রেজ কাজ করেছে। এবং আপনি যেটা বললেন যে বাকিদের ভিতর কি একটু এটা আমরা সিনিয়র টিমে আমরা শুনতে পাই যে প্রবাসী এবং দেশের মধ্যে একটা কিছু আছে, তফাৎ থাকে। কিন্তু এই আসলে আরেকটি ব্যাপার কিন্তু এইবার এই আন্ডার-20 দলে কিন্তু আমরা একটা খেয়াল করেছি, এটা আলোচনাও ছিল প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে, যে এই রোনান যে ফ্রি কিকটাতে গোল করেছে, এটা কিন্তু তার কে না নেওয়ার জন্য তার পাশের কিছু সতীর্থ বলছিল, ডাগ আউটে দেখাচ্ছিল যে সে কেন নিচ্ছে। তো সব মিলে কিন্তু ওই আপনি যেটা বললেন যে বংশোদ্ভূত এবং স্থানীয় ফুটবলারদের সঙ্গে একটা দূরত্বটা চলে যায়। তবে আমার মনে হয় যে এটা আস্তে আস্তে কমে আসবে। তবে এটাও ঠিক যে যারা, এরা তো আসলে সবাই আসলে কম বয়সে, এবং তারাও চায় যে একটু হাইলাইটস হতে, এবং এই ব্যাপারে বাফুফেরও কিছু করার আছে। যেমন আমি কালকের একটা উদাহরণ দিই, তাদের সঙ্গে কিন্তু ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক মিডিয়া হাউজে আগ্রহ ছিল, কিন্তু সবাই কিন্তু সেই অ্যাক্সেসটা পায়নি। এটা যদি খুলে দেওয়া হতো, যদি সবার সামনে তাদের নিয়ে আসা হতো, ইন্ডিভিজুয়াল তাদেরকে বলে দেওয়া হতো, ঠিক আছে তোমরা কথা বলো সবার সঙ্গে, সব মিডিয়ার সঙ্গে কথা বলো, তাহলে সে মিডিয়াটা পাইতো। স্থানীয় ফুটবলাররাও কিন্তু কথা বলাতে তাদের একটা এমবার্গোর মতন ছিল যে না, সবার সাথে কথা বলা, সবার আগ্রহের জায়গায় প্রথমেই আসলে 2 ভাই ছিল, তারপর তাদেরকে যারা মিস করেছে তারা হয়তো দলের অন্য সদস্যদেরকে নিয়ে কথা বলেছে। আমরা গতকাল বা তার আগের দিনে, যেদিন আসলে সেলিব্রেশন ছিল, সেদিন শুনতে পেয়েছিলাম ফাহাদ করিম, তিনি বলছিলেন যে আরো 5 জন আছেন, পাইপলাইনে আসছেন, এবং সামনে এশিয়ান কাপ আছে, সেইখানে বয়সভিত্তিক ক্ষেত্রে সেই জায়গাটায় হয়তো তাদেরকে ইন্ট্রোডিউস করা হতে পারে। এটাও তো একটা বড় গুড নিউজ। অবশ্যই বড় ব্যাপার। যেমন যেটা হয়, আমি শুনেছি যে এই যারা ক্যাম্প করতে আসেন, তারা কিন্তু নিজেদের টাকাতে আসেন, মানে একটা প্লেন ফেয়ার সবার সঙ্গে হয়তো আমরা দেখেছি তারা যে এসেছিলেন ট্রায়াল দিতে, তখন তারা নিজের খরচায় এসেছে, ট্রায়াল দিতে আসেন। এবং তারপরে যেটা দেখা যায় যে এটা শোনা, আসলে আমরা অভিযোগ শুনি যে স্থানীয় যারা কোচ থাকেন, তারা কিন্তু তাদেরকে সেই ম্যাচ টাইম সেরকম দেন না, তাদেরকে ওইভাবে সুযোগ দেখেন না, তাদের পছন্দের স্থানীয় ফুটবলাররাই বেশি থাকে। তো সব মিলিয়ে কিন্তু এই যে কম্বিনেশন এবং সমন্বয়টা, আমার মনে হয় যে এটাতে আরেকটু আমাদের যত্নশীল হওয়া উচিত। একটা ছেলে